সেই রাতে আমি এবং সাদ্দাম একই ঘরে শুয়েছিলাম। আমি ওকে পাহারা দিচ্ছিলাম। রাতটা ছিল সাদ্দামের বিয়ের রাত এবং প্রত্যেকেই বেশ সতর্ক ছিল যেন সেই অশরীরী জিনিসটা এসে সাদ্দামকে না তুলে নিয়ে যায়। তবে আমি তো ওদের প্রেম কাহিনী সম্পর্কে জানি, যার কারণে আমার কাছে জিনিসটা খুব একটা ভালো লাগছিল না। সাদ্দামকে কয়েকদিন ধরে গৃহবন্দী করে রেখেছে, কারণ ওর বাবা চাইছিল না যে একটা জিন এসে ওকে তুলে নিয়ে যাক, অথবা একটা জিনের সঙ্গে ওর সম্পর্ক থাকুক। মেয়েটি দেখতে শুনতে মাশাআল্লাহ অসম্ভব রকমের সুন্দরী। তাকে আমি নিজ চোখে দেখেছি, কিন্তু এইরকম ভাবে যে সে সাদ্দামকে তুলে নিয়ে যাবে তা সেই রাতে আমি কল্পনা করতে পারিনি। পরের দিন সাদ্দামের বিয়ে হওয়ার কথা ছিল। আমাকে শুদ্ধ ঘরে তালা মেরে রেখেছে, যাতে করে আমি তাকে বোঝাতে পারি। আমি অনেকবার বলেছি আঙ্কেল, কিন্তু সে কোনো কথা শোনেনি। আমি এবং সাদ্দাম সেই রাতে ঘরের ভিতরে একা একা শুয়েছিলাম। আমার ঘুম আসছিল না। বেশ খানিকটা রাত হলো, তখন একটু নিদ্রায় পড়ে গিয়েছিলাম। বেশ খানিকক্ষণ পর হঠাৎ করে আমি দেখতে পেলাম ঘরের ভিতরটা একদম আলোকিত হয়ে গিয়েছে এবং এত তীব্র আলো, চারিদিকে এদিক ওদিকে তাকিয়ে আমি কোনো কিছুর সন্ধান করতে পারছিলাম না, চোখই বলতে পারছিলাম না। তারপর হঠাৎ করে দেখলাম আসমান ভেদ করে সেই প্রথম দেখার মতো একটা তীব্র নূরের মতো আলো ঘরের ভিতরে ঢুকে আসলো। তারপর আমি দেখলাম সেই আলোটা সাদ্দামকে কোলে তুলে নিল এবং আমাকে বলল, শোনো রুবেল, তুমি আমার বিষয়ে সব কিছু জানো, তবু তুমি তোমার চাচাকে সাপোর্ট করেছো। আমি ওকে ভালোবাসি এবং আমি ওকে কখনোই একা ছাড়তে পারবো না, এবং আমি ওকে ছাড়া বাঁচতেও পারবো না। আমি জিনের দলবল নিয়ে এসেছি, এত সহজে তোমরা আমাকে ওর থেকে আলাদা করতে পারবে না। এই বাড়িটা বন্ধ দিয়েছিলে না, আমি জিন, এত শক্তিশালী জিন নিয়ে এসেছি যে সারা বাড়ির বন্ধনই ভেঙে ফেলেছে। আমার বাবা একজন সর্দার, এটা ভুলে যেও না, এবং তুমিও বিষয়টা সম্পর্কে জানো। আমি সাদ্দামকে নিয়ে যাচ্ছি এবং আর কোনোদিন ওকে ফিরিয়ে দিয়ে যাব না। তুমি যদি বলো, অথবা তোমার যদি কোনো প্রয়োজন থাকে, তাহলে তুমি আমাকে বলো, সেই প্রয়োজন আমি তোমাকে মিটিয়ে দিব, ধন সম্পদ বা এরকম কোনো কিছু। আমি শুধুমাত্র থতমত খেয়ে হাঁ করে তাকিয়ে রইলাম ওর দিকে। শিউলি একটা পরী, তার সঙ্গে পরিচয় হয়েছিল আজকে থেকে 6 মাস আগে, এবং তারও 6 মাস আগে সাদ্দামের সঙ্গে তার পরিচয় হয়েছিল। শিউলি জিন হলেও তার মন মানসিকতা সমস্ত কিছু ভালো, কিন্তু সাদ্দামের বাবা অনেক বড়লোক হওয়ার কারণে হয়তো তাদেরকে পাত্তা দেয়নি। আমার চোখের সামনে শিউলি সাদ্দামকে তুলে নিয়ে গেল এবং হাওয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি শুধু জানলা দিয়ে দেখলাম একটা বিশাল আকৃতির গাড়িবহর এবং 14টি পঙ্খিরাজ ঘোড়া সাদ্দামকে সেই গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে। আমার কিছু করার রইল না, আমি এটাই চেয়েছিলাম। তবে আমি আমার বন্ধু হারিয়েছি। আগে যখন ওর সঙ্গে প্রতিদিন দেখা হতো, গল্প হতো, কথা হতো, কিন্তু ওই ঘটনার পরে বহু বছর পর পর ওর সঙ্গে আমার দেখা হতো। আমি তো কখনো ভাবতেও পারিনি যে ওর সঙ্গে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নানাবিধ সমস্যার কারণে আমরা নিয়মিত আপনাদেরকে গল্প দিতে পারছি না, বা আমাদের চ্যানেলে গল্প আসছেও না। আপনারা বেশি বেশি করে সাপোর্টও করছেন না। আপনারা যদি বেশি বেশি করে সাপোর্ট করেন, তাহলে আমরা নিয়মিত ভিডিও আনার ট্রাই করতে পারি। কিন্তু আপনারা সাপোর্ট না করলে, ভিডিওতে ভিউ না হলে, আমাদের ইনকাম না হলে, আমরা তো আর সেই ভিডিও চালাবো না, ফ্রিতে কাউকে শোনাবো না। তো সেহেতু আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন। আমি আগেও বলেছি, আপনারা একটা জায়গায় 10টা করে কমেন্ট করুন, সকলে কমেন্ট করুন, লাইক করুন, ভিডিও শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজ যেটি আছে সেটি লাইক করুন, এবং ফেসবুক পেজেও কিন্তু নিয়মিত ভিডিও দেওয়া হয়, সেহেতু সেখানে লাইক করে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। প্রতিদিনকার মতো আপনাদের প্রিয় হোস্ট আমি আরজে ইমরান কণ্ঠে আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে। আজকে আমরা জানবো সাদ্দামের জীবনের ঘটনা, যেটি কিনা বিক্রমপুর থেকে আমাদের কাছে এসেছে। সাদ্দামের সঙ্গে কি ঘটেছিল, সাদ্দামকে কেন একটা পরী তুলে নিয়ে যায়, এবং কেনই বা সাদ্দামকে তার বাবা বিয়ে দেওয়ার জন্য উৎপ্রত হয়ে ওঠে, এবং এই সমস্ত ঘটনা তার বন্ধু রুবেলের কাছ থেকে আমরা জানতে পারি। তার সম্পূর্ণ ঘটনাটি শুনতে আমাদের সঙ্গেই থাকুন। যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও এবং গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আপনি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই করে রাখুন। তাহলে চলুন আর বেশি কথা আমরা বলবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। বিক্রমপুরের প্রত্যন্ত একটি গ্রামের ঘটনা এটি। 2008 সালের ঘটনা। সেই সময় ঘটনাটা ঘটে। আমরা তখন ইউনিভার্সিটিতে পড়ি। আমরা গ্রাম থেকে শহরের দিকে পড়াশোনার জন্য প্রায় দিনই যেতাম। আমি এবং সাদ্দাম একই কলেজে পড়াশোনা করতাম, মফস্বল শহরের কলেজ, এবং এখানে থেকে আমরা টিউশনি করাতাম
এবং গ্রামে এসে আমরা মোটামুটি একটা কৃষিকাজের মধ্যেও যুক্ত ছিলাম। সব মিলিয়ে ওই সময়টা গ্রামীণ পরিবেশে কেমন অবস্থান ছিল সেটা আপনারা সকলে হয়তো জানেন অথবা বোঝেন, সেহেতু আপনাদেরকে এক্সপ্লেন করার কোনো দরকার নেই। সাদ্দাম এবং আমি খুব কাছের বন্ধু, দুজনে এমন যে কিছু করলে কাউকে কিছু না জিজ্ঞেস করে করা হয় না। কিন্তু সাদ্দাম আমার কাছ থেকে একটা বিষয় লুকিয়েছিল, সেটা আমি পরবর্তীতে বিশ্বাস করতে চাইনি। এই ঘটনাটা ও যখন আমাকে বলে, বিশ্বাস করার মতো কোনো ঘটনা ছিল না, ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করিনি যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আমার সামনে এসে উপস্থিত হয়েছে। সাদ্দাম এবং আমি একত্রে থাকতাম সবসময়, দিনে রাতে সকাল বিকাল সবসময় একত্রে থাকাই যেন আমাদের একটা সঙ্গত ছিল। আমরা মাঠে গেলেও একত্রে যেতাম, খেলতে গেলেও একত্রে যেতাম, এরকম একটা বন্ধুত্ব ছিল আমাদের। একদিন সাদ্দাম মাঠে কাজ করতেছে, তখন রাত সন্ধ্যা নেমে গেছে, রাত হয়ে গেছে প্রায়। তো এই মুহূর্তে আমি তখন সাদ্দামকে বললাম যে, কিরে যাবি না, তোর ভুঁই এখনো নিড়ানো হয়নি? তা আমি বললাম কি যে তাড়াতাড়ি চল। সাদ্দাম আমাকে বলল, যাবো তো, কিন্তু মামা তোকে একটা কথা বলার আছে, অনেকদিন ধরে তোকে বলবো বলবো ভাবছি, কিন্তু আসলে পারমিশনের অভাবে বলতে পারছিলাম না। ও তখন আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত রহস্যময় হাসি দিল। আমি বললাম, মানে বুঝতে পারছি না, বিগত কয়েক মাস ধরে তোকে ঠিকমতো পাওয়া যায় না, বিশেষ করে রাত্রেবেলা কোথায় কোথায় থাকিস, সন্ধ্যার পরে পাওয়া যায় না, আর সবসময় কেমন যেন একটা বিষণ্ণতার মধ্যে থাকিস, একটা অন্যরকম পরিবেশের মধ্যে থাকিস, ব্যাপারটা কি বলতো? তো ও অনেক করার পরে আমাকে বলল, তোকে আজকে ঘটনাটা বলবো, তুই এক কাজ কর, বাড়িতে যা, যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে রাত্রের 11টা-12টার দিক আমাদের বাড়ির পেছনে যে আমবাগান আছে, সে আমবাগানের ওইখানে আসিস, তোর সঙ্গে কথা আছে, বেশ খানিক কথা আছে। ওর কথা শুনে আমার কাছে কেমন যেন একটু খটকা লাগলো। ও এরকম করে কখনোই বলে না। আমি ওকে বললাম যে, ব্যাপারটা কি? ও তখন বলল, তোর কাছ থেকে একটা ঘটনা এবং কথা আমি লুকিয়েছি, যা কিনা আসলে আমি লুকিয়ে রাখতে পারছিলাম না, এবং অনেক সংগ্রাম শুশ্রূষা করে আমি এই ঘটনাটা তোকে বা তোর সঙ্গে শেয়ার করার জন্য ওকে রাজি করিয়েছি। আমি তখন বললাম, কি ব্যাপার, প্রেম টেম করছিস নাকি আবার? সত্যি করে বল। ও তখন বলল, বিষয়টা ঠিক তাই, তবে কোনো মানুষের সঙ্গে নয়। আমি বললাম, মানুষের সঙ্গে নয় মানে? প্রেম কি তুই কালে ভূতের সঙ্গে করছিস? ও তখন বললো, বিষয়টা অনেকটা অন্যরকমই ধরে নে, মনে কর যে ভূতের সঙ্গেই প্রেম করছি। আমি একটু অবাক হয়ে বললাম, মানে কি? ও বলল, আসলে তোর ভাবি কোনো মানুষ নয়, সে একটা জিন, একটা পরী। এই কথা শুনে আমি বললাম, ধর, জিন পরী হয় নাকি? আর জিন পরী কি মানুষকে দেখা দেয় নাকি? এই কথা বলার পর ও আমারও ভড়কে গেল। আমি বললাম যে, এরকম কোনো কিছু না, তুই শুধু শুধু মজা করিস না, সত্যি কথা বল, কোন এলাকার মেয়ে? ও আমাকে আবার বলতে লাগলো, আরে না, তুই ভুল বুঝছিস, তোকে আমি যেটা বললাম সেটা সত্যি, তুই আজকে বাগানের এখানে আসিস, তোকে ঘটনা একটা বলবো, ঘটনা বলার পরে তারপর তুই বিষয়টা দেখিস যে আসলে বিষয়টা কি, এবং আমি তোকে সরাসরি দেখাবো, ঠিক আছে? এই কথা বলে তখন ও বাড়ির দিকে হাঁটা শুরু করলো, আমিও বাড়ির দিকে আসা শুরু করলাম। আমি মনে করছিলাম হয়তো মজা টজা করছে, কারণ মজা করারই কথা, ও একটা পরীর সঙ্গে প্রেম করছে। আমি ভেবেছি হয়তো যার সঙ্গে প্রেম করছে সে খুব সুন্দরী এবং পরীর মতো, এরকম কয়েকদিন ধরে মনে হচ্ছিল আমার কাছে, কিন্তু আমার কাছ থেকে লুকাবে এইরকমটা তো হওয়ার কথা না। যাই হোক, ওই অবস্থায় আমি রাত্রের খাওয়া দাওয়া শেষ করে ওর বাড়িতে গেলাম। আমি বললাম, কাকা, সাদ্দাম কোথায়? প্রথমে বললো, সাদ্দাম কই তা তো জানি না। পরে আমার মনে পড়লো যে ও তো বাগানে যেতে বলছিল, বাড়ির পেছনে আমবাগানে। আমি তখন আমবাগানে গিয়ে দেখি বেটা সত্যি এখানে মাচার উপর বসে আছে, এবং বসে কার সাথে যেন বিড়বিড় করে গল্প করছে। তা আমি বললাম, কি রে, এখানে বসে আছিস কাকা? ও তখন বললো, এখানেই তো আসার কথা ছিল। আমি বললাম, দেখ দোস্ত, তুই ফাজলামি টিজলামি করিস না, উল্টাপাল্টা কথা বলে কিন্তু তোর বাপকে গিয়ে বলে দিব, উল্টাপাল্টা কথা আমি পছন্দ করি না। ও তখন বললো, আরে না, উল্টাপাল্টা কথা না, আমি সত্যি কথাই বলছি, আসলে মূলত আমার সঙ্গে বা আমার ঘাড়ে একটা জিন আছে, একটা পরী আছে, এবং তুই সেটা দেখলে বিশ্বাস করবি। ঘটনাটা আগে শোন, আমি তোকে ঘটনা শোনাইতে চাই। ও তখন বলল যে, আগে আমার ঘটনা শোন। আমি বললাম, না, তোর বাপরে বলতেই হবে, উল্টাপাল্টা কথা বলিস কিসের জন্য? ও তখন বলল যে, তুই আমার বাপরে বলে দিবি? তুই আমার কথা শুনতেছিস না? বলতে কেমন বন্ধু তুই? এবার কেমন বন্ধু? বন্ধু এরকম হয়, বন্ধুর মতো বন্ধু না হলে? আমি তখন সাদ্দামকে বললাম, কিরে দোস্ত, তুই কি আমার সঙ্গে মজা করছিস? সাদ্দাম তখন আমাকে বলল, আরে না, তোর সঙ্গে মজা করবো কিসের জন্য? তুই যদি এখন দেখিস তাহলে হয়তো বিষয়টা বিশ্বাস করবি, তার আগে তোকে আমার ঘটনাটা বলি। আমি এর কথা কোনোভাবে বিশ্বাস করতে চাইছিলাম না, তবে বিশ্বাস না করেও উপায় নেই, ও এমনভাবে বলছে। আমি তখন বললাম, আচ্ছা ঘটনাটা কি বল। সেদিনকে প্রথমবারের মতো আমি অদৃশ্য কোনো পরি বা জিনের আওয়াজ শুনতে পাই, এবং এর কিছুদিন পরে
সেই পরী মেয়েটির সম্পূর্ণ চেহারা না দেখতে পারলেও তার অবয়ব এবং তার শরীর কেমন দেখতে, পাশাপাশি তারা কিরকম দেখতে হয় সেটাও দেখেছি। এবং সত্যি কথা, আমি সেটা দেখে সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে যাই। সাদ্দাম তখন আমাকে তার জীবনের ঘটনা শুরু থেকে বলতে শুরু করে। বলে, আজকে থেকে 4-5 মাস আগে আমাদের বাড়ি থেকে মামা বাড়িতে যাওয়ার কথা ছিল। আমার মা কি জিনিসপাতিগুলো বানিয়ে মামা বাড়িতে পাঠানোর জন্য আমাকে পাঠালো। এবং সত্যি সেই রাতে যে মামা বাড়িতে গিয়ে এরকম একটা ঘটনার সাক্ষী হব তা আমি ভাবতে পারিনি। তুই জানিস তো, আমার মামা বাড়ি বহরমপুরে, এবং সেখানে নদী এবং জঙ্গল দিয়ে ভরা, এক প্রকার ভুরো গ্রাম বলা চলে। সেখানে না আছে বিদ্যুৎ আর না আছে কোনো কিছু। সন্ধ্যা হলেই মানুষজন সেখানে ঘুমিয়ে পড়ে, এবং এরকম একটি জায়গায় গিয়ে এরকম একটা ঘটনার সাক্ষী হব তা আমি কল্পনা করতে পারিনি। সেখানে যাওয়ার পর ওদিনকে আর আমি ফিরে আসতাম না। ওদিনকে ওইখানে থাকার কথা ছিল। মামারা সেখানে ভালো মন্দ রান্নাবান্না করেছে, আর মামি বলল কি যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। তবে তাড়াতাড়ি খাওয়ার কারণে এবং বেশি খেয়ে ফেলার কারণে আমার একটু বদ হজম হচ্ছিল। তখন ভাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আর ওই দিনকে ছিল সম্পূর্ণ জ্যোৎস্না রাত, এবং এরকম পরিমাণ জ্যোৎস্না আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। সত্যি কথা বলতে, সেদিনকে ঘটনাটা ঘটবে বলেই ওইরকম জ্যোৎস্নায় আমাকে বের হতে হয়েছিল এবং বদ হজম হয়েছিল। আমি ওইখান থেকে সোজা নদীর পাড়ে চলে যাই। নদীর পাড়ে একটা বড় বিশাল বটগাছ আছে। সেই বটগাছের ওইখানে আমি প্রায়ই বসে থাকি মামা বাড়িতে গেলে। এটা আমার প্রিয় জায়গা। ছোটবেলা থেকে এই জায়গাটায় বসে আসছি। আমি তখন সেখানে বসলাম। বসার খানিকক্ষণ বাদে নদীর পাড়ে দক্ষিণ পাশের যে বড় জঙ্গলটা আছে, তুই তো গিয়েছিস সেখানে, ওই বড় জঙ্গলের মধ্যে থেকে আমি এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মানে বেশ খানিকদিন ধরে বেশ অদ্ভুত একটা প্রাণীর আওয়াজ আসছিল, এবং সত্যি কথা সেই প্রাণীর আওয়াজটা বেশ বীভৎস ছিল। আমি কিছুতে ভয় পাচ্ছিলাম না, তবে যখন জানতে পারলাম এবং শুনতে পারলাম জিনিসটা আমার দিকে এগিয়ে আসছে, তখন খানিকটা ভয় পেলাম, কারণ শব্দটা কেমন যেন বারবার ফিরে ফিরে আসছিল। আর হঠাৎ হঠাৎ করেই বিদ্যুৎ চমকানোর মতো কিছু একটা চমকে উঠছিল জঙ্গলের ভেতর থেকে। তারপর হঠাৎ করে খেয়াল করলাম পুরো জঙ্গলটা একদম আলো দিয়ে ভরে উঠেছে। এই পরিমাণ তীব্র আলো সত্যি কথা আমি আমার জীবনে কখনো আকাশে দেখিনি। আমি আকাশের দিকে তাকালাম, পুরো আকাশ আলোকিত হয়ে গিয়েছে। রাত তখন প্রায় 11টার শেষ, 12টা বেজে গিয়েছে। ওই সময়টাতে ওই এলাকায় মানুষজন জেগে থাকা তো আর পরের ব্যাপার, কোনো পশু পাখিও জেগে নেই। আমি সেখানে নদীর পাড়ে চলে গিয়েছি। আমাদের বাড়ি থেকে, মামা বাড়ি থেকে নদীর পাড়টা খুব বেশি দূরে না। আমি তখন নদী থেকে উপরে উঠে আসলাম, মানে চর অঞ্চলের এই পাড়ে ছিল আর কি। দুই পাশে বাদাম গাছ, তারপর তরমুজ এবং নানান ধরনের সবজি লাগিয়েছে। তার মাঝখান দিয়ে আমি আসছি। খানিকটা সামনে আসতেই বিশাল বড় এক মেহগুনি গাছের বাগান। এই বাগানটাই পার হতে প্রায় 2-3 মিনিট সময় লাগে, মানে বাড়ির আঙিনা পর্যন্ত পৌঁছাতে। তো আমি যখনই সেখানে উঠলাম, সত্যি কথা আমি আচমকা এত পরিমাণ ভয় কখনো পাইনি। আমি দেখলাম আগুনের গোলার মতো কিছু একটা আমার দিকে ছুটে আসছে, এবং সেটা খুব বিশাল আকৃতির। আমার দিকে এমনভাবে ছুটে আসছে যে আমি ওইটা দেখে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে নিচে পড়ে যাই, এবং পড়ে যাওয়া মাত্রই ওই জিনিসটা ঠিক আমার মাথা বরাবর ওপর দিয়ে বেরিয়ে যায়, এবং আমার ওপর দিয়ে আরও 2-3টা আগুনের গোলা সোজা বেরিয়ে গেল। আমি সত্যি খুব ভয় পেয়েছি। ভয় পেয়ে তখন আমি উঠে দৌড় মারতে যাব, ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করলাম আমার সামনে সেই আগুনের গোল্লাটা এসে দাঁড়ালো, এবং দাঁড়ানোর মাত্রই সেই আগুনের গোল্লাটা থেকে একটি প্রাণীতে রূপান্তর হয়ে গেল। প্রাণীটা বেশ অদ্ভুত ছিল, এবং এরকম চতুষ্পদী জন্তু এর আগে আমি কখনো দেখিনি। তারপর হঠাৎ করে সেই চতুষ্পদী জন্তুটা ঠিক আমার কাছাকাছি এসে সেখানে থেমে গেল, আর আমার পেছনে অন্ধকারের মধ্যে, মানে এখানে তো অন্ধকার, আর খানিকটা সামনে জ্যোৎস্না পুরো নদীটাকে একদম ঝরিয়ে রেখেছে। সেখানে 7 থেকে 8 জন লোক ঘোড়ার উপরে বসে আছে, এবং আমাকে দেখে কাছে আসছে না। ওই ছোট্ট প্রাণীটাকে দেখে আমার বেশ মায়া হলো। আমি তখন খুব ভয় পেয়ে সেই ছোট্ট প্রাণীটাকে না নিয়েই বাড়ির দিকে দৌড় দিলাম, কিন্তু ওই জিনিসটা আমার পেছন পেছন আসছিল, এবং খানিকটা সামনে আসতেই আমি আসলে যা দেখলাম সত্যি তা দেখার মতো কোনো বিষয় না। সেই জিনিসগুলোর চোখ জ্বলজ্বল করছে এবং আমার দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে। আমি যখন সেই ছোট্ট প্রাণীটিকে নিয়ে, মানে বিড়ালও না আবার কুকুরও না, খচ্চর জাতীয় কোনো কিছু, গায়ে বেশ মোলায়েম পোশাক এবং খুব মোলায়েম পশম দিয়ে ভরা, আমি জিনিসটাকে নিয়ে খুব তড়িঘড়ি করে ঘরের উঠানে চলে আসলাম। উঠানে এসে আমার মামাকে জোরে একটা চিৎকার দিয়ে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে বারান্দায় বসে পড়লাম। মামা যখন সেখানে আসলো, ওই মুহূর্তে ওই জিনিসটি, যে প্রাণীটি আমি নিয়ে এসেছিলাম সাথে করে, ওই জিনিসটি আমার কোল থেকে নেমে কোন দিকে যে দৌড় মারলো আমি কিছু বুঝে উঠতে পারলাম না। মামা এবং সকলে তখন আমাকে এসে বলল যে কি হয়েছে। আমি এদিক ওদিকে তাকাচ্ছি, কিন্তু কোথাও কোনো কিছুর হদিশ পাচ্ছি না। সত্যি কথা আমার এত পরিমাণ ভয় লেগেছে, ভয় একদম কাতর হয়ে অবস্থা। মামা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি মামাকে কিছু বলতে পারছিলাম না।
আমার জবান যেন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। আমি বেশ খানিকক্ষণ চুপ রইলাম। আমার মাথায় পানি ঢালা হলো। বলল, নিশ্চয়ই খারাপ কোনো কিছু দেখেছে। সবাই আমাকে খানিকটা ললপাত করে তারপর আমাকে রুমে পাঠালো। সত্যি ওই রাত্রেবেলা আমি না বের হলে হয়তো ওই ঘটনার সাক্ষী আমি কখনোই হতাম না। আমি ঘরে এসে দেখি সে অদ্ভুত দেখতে জন্তুটি আমার ঠিক বিছানার ওপর শুয়ে আছে, এবং আমি সেটাকে দেখে হতভম্ব হয়ে গেলাম। কারণ এতক্ষণ সে এটা আমার পাশে ছিল না, এবং সে আমার দিকে পিটপিট করে তাকাচ্ছে। তার পশম এবং শরীরের রং সম্পূর্ণ আলাদা, এবং তাকে দেখতে বেশ মোলায়েম, এবং সত্যি কথা বলতে এরকম জন্তু এর আগে আমি কখনো দেখিনি। আমি তখন সেখানে বসে রইলাম। বসে বেশ খানিকক্ষণ জন্তুটির দিকে তাকালাম। তারপর দেখলাম তার শরীরে এবং কিছু কিছু জায়গায় বেশ খানিকটা আহত এবং ক্ষত অবস্থায় রয়েছে। আমি তখন সেইখানে নিমপাতার এবং দুবলো ঘাসের ওই আস্তরণ লাগিয়ে দিতে লাগলাম, কারণ আমি জানি এগুলো দিলে সেরে উঠবে খুব দ্রুত। তারপর একটু পটি দিয়ে বেঁধে দিলাম, কারণ ওই জায়গা থেকে রক্ত বের হচ্ছিল। রক্তটা কালারও বেশ অদ্ভুত ছিল, একদম গাঢ় লাল নয়। আমি এই সমস্ত কিছু ভেবে অবাক হচ্ছিলাম যে আমার সঙ্গে সব কি ঘটছে। বেশ খানিকক্ষণ সেখানে বসে থেকে আমি ওই টেবিলের উপরেই ঘুমিয়ে পড়লাম, এবং ঠিক ফজরের খানিকক্ষণ পরপরই আমার ঘুম ভাঙল। এবং ঘুম ভেঙে আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি সত্যি মোটেই প্রস্তুত ছিলাম না। ঘরের দরজা ভেতর থেকে আমি বন্ধ করে রেখেছিলাম। আমি যখন উঠলাম তখন আমি হারিকেনটা সামান্য জ্বালিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। হারিকেনটা নিভিয়ে দরজাটা এবং জানলাটা সবেমাত্র খুলেছি। জানলা খোলা মাত্রই বিছানার উপর আমি যাকে দেখি সে আসলে আমার কল্পনাতীত। আমি তাকে দেখে সম্পূর্ণ অবাক হয়ে যাই। আমার বিছানার ওপর 21-22 বছর বয়সী একটি মেয়ে শুয়ে আছে। তার পরনে রাজা বাদশাদের যেসব পোশাক থাকে ওরকম টাইপের পোশাক পরা, মুখে হালকা নাকাব টানা, কিন্তু তার চেহারা বোঝা যাচ্ছে কারণ নাকাবটা সরে গিয়েছে। আর তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত পরিমাণ সুন্দর এবং ধবধবে সাদা। আমি সত্যি অবাক হচ্ছি, কারণ ঘরের ভিতরে আমি শুধুমাত্র একা, আর কেউ নেই, আর ঘরের দরজাটা বন্ধ করা, জানলা দিয়েও কেউ আসতে পারবে না। মেয়েটা কে, কোত্থেকে আসলো? আমি দেখা মাত্র মেয়েটার সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললো, এবং চোখ খুলে উপরে উঠে আমার দিকে তাকিয়ে বেশ খানিকটা ভয়ে তখন আমাকে বলল যে, আমাকে কিছু করো না, আমি সত্যি কারোর কোনো ক্ষতি করিনি, আমাকে যেতে দাও। আমি তখন বলছি যে, আপনি কে, এবং আপনি আমার এই ঘরের ভিতরে কিভাবে আসলেন? মেয়েটা সম্ভবত প্রথম প্রথম আমাকে দেখে চিনতে পারেনি। পরে যখন আমার দিকে তাকালো, তারপর আমার দিকে তাকিয়ে বলল, আমি সত্যিই কোনো কিছু করিনি, ওরা আমার পিছু নিয়েছে, এবং আপনি ওদের হাত থেকে গতকালকে আমাকে রক্ষা করেছেন। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনি সত্যি আমাকে যা করেছেন তার জন্য আমি এই ঋণ শোধ করতে পারবো না। আমাকে এখন যেতে হবে, এবং আপনাকে যদি কোনোদিন সময় পাই তাহলে বিস্তারিত সমস্ত কিছু বলবো। আপনি দয়া করে এই সমস্ত ঘটনা কাউকে কোনো কিছু বলবেন না, আর আমাকে এখনই চলে যেতে হবে। আমি যে কখন নিদ্রায় চলে গিয়েছি জানি না, এবং আপনার ভাষা আমি কিভাবে বুঝতে পারছি তাও আমি জানি না। আমাকে এখনই এখান থেকে যেতে হবে, আমার গোত্রে ফিরে যেতে হবে, যেখান থেকে আমি এসেছি। আমি তাকে কিছু বলে ওঠার আগেই আমার চোখের সামনে থেকে সে অদৃশ্য হয়ে গেল, এবং এরকম অদ্ভুত অলৌকিক জিনিস এর আগে আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি পুরোপুরিভাবে থতমত খেয়ে গেলাম। ওইদিনকে আমি কথাই বলতে পারিনি বেশ খানিকক্ষণ। তারপর আমি যখন ঘর থেকে বের হলাম, দেখলাম মামি রান্নাবান্না শুরু করবে আর কি। ফজর খানিকক্ষণ পর তারা উঠে রান্নাবান্না সবেমাত্র শুরু করবে। আমি বারান্দায় হা করে বসে আছি। মামি আমাকে দেখে বলল, কি রে, কি হয়েছে তোর? আমি বললাম, না মামি কিছু না, আমি বাসায় চলে যাই, আমার আর এখানে ভালো লাগছে না। তাই বলে সাইকেলটা বের করে আমি সোজা বাড়ির দিকে চলে আসি। বাড়িতে আসার পর আমি ভেবেছিলাম ওদিনকে তোকে ঘটনাটা বলবো, কারণ ওদিনকে আমার এত পরিমাণ শকিংয়ে ছিলাম যে আমি কিছু বলে বোঝাতে পারছিলাম না। কিন্তু তুই এলাকায় ছিলি না, আমি তোর বাড়িতে গিয়েছিলাম, খোঁজও করেছি, কিন্তু তোকে আমি সেখানে পাইনি। এরপরে কিসের জন্য বলিসনি তাহলে? আমি সাদ্দামকে জিজ্ঞেস করলাম। সাদ্দাম তখন আমাকে বলল, আরে চুপচাপ শোন না, তারপর শুনলে না বুঝতে পারবি। আমি ওইখান থেকে আসার 2-3 দিন পর, 2-3 দিনের মধ্যে তুই ছিলি না, সম্ভবত শহরে কোথাও একটা গিয়েছিলি। তো ওই সময়টাতে আমি বাসায় বসে বসে শুধুমাত্র চিন্তা করতাম জিনিসটা কি ছিল, এবং জিনিসটা কেন আমার পিছু নিয়েছিল, বা কেন আমার পিছন পিছন ওই ঘর পর্যন্ত এসেছিল। কোনো জিন পরি বা ভূত প্রেত হবে এরকম কোনো কিছু। আর ওর চলন ভলন সমস্ত কিছু অদ্ভুত ছিল। এবং ওই লোকগুলো কারা ছিল যারা কিনা পেছন থেকে আমাদেরকে ফলো করে আমাদের বাড়ি কানাড়া পর্যন্ত চলে এসেছিল। আমি বেশ খানিকক্ষণ ওইভাবে সব নিয়ে ভাবতে লাগলাম। তখন রাত বেশ গভীর, 11টা কি 12টা হবে। আমার ঘুম আসছিল না ওই সমস্ত জিনিস চিন্তা করেই। সম্পূর্ণরূপে অন্ধকার। আমি হারিকেনটা নিভিয়ে সবে মাত্র বিছানার দিকে যাব, পেছনে ফিরে তাকাতেই দেখি
বিছানার পাশে একটা অবয়ব বা ছায়া দাঁড়িয়ে আছে। আমি তখন ভূত দেখার মতো চমকে যাই। চমকে গিয়ে পাশে সরে পড়ি। ওই মুহূর্তে আমার ঘরে সুন্দর একটা ফুলের সুঘ্রাণে পুরো ঘরটা মৌ মৌ করতে থাকে। আমি তখন বলে উঠি, কে কে ওখানে? আমাদের ওই ঘরে, যে ঘরে আমি থাকি আর কি, ওইখান থেকে যখন ওই মেয়েটা বলে ওঠে, আমি, আমার নাম শিউলি। আমি তখন বললাম, কি শিউলি? আর আমার ঘরের ভিতর কিভাবে ঢুকেছো তুমি? মেয়েটি তখন আমার দিকে তাকালো এবং যখন একটু সামনে এগিয়ে আসলো, হারিকেন জ্বালানো লাগলো না। তার সম্পূর্ণ শরীরটা একদম চকচকে, যেন রূপা এবং স্বর্ণের মতো করতে লাগলো। যেন তার শরীর থেকে আলো ছিটকে পড়ছে নূরের মতো। এরকম তীব্র আলো যে আমি তার দিকে তাকাতে পারছিলাম না। তার পরনে খুব সুন্দর পোশাক, গায়ের সুগন্ধি, আর দেখতে মাশাআল্লাহ একটা পরীর মতো সুন্দর। আমি তাকে দেখে হতভম্ব হয়ে গেলাম। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, কি দেখছেন যে? আমি বললাম যে, "আহ, তুমি কে এবং তুমি ঘরের ভিতর আসলে কিভাবে?" শুরুতে আমি মেয়েটাকে ওরকম ভাবে চিনতে পারিনি, কারণ সেদিনকের বিধ্বস্ত চেহারা আর আজকের সুগঠন এবং সুন্দর চেহারা সম্পূর্ণ দুটোর মধ্যে তফাৎ আছে। এবং তার মুখটা নাকাব দিয়ে ঢাকা। তার মুখের নাকাবটা যখন সরানো মাত্রই তার দিকে চেয়ে আমি চিনতে পারলাম এটা সেদিনকের মেয়ে। এবং আমি ভয় পেয়ে গেলাম, কারণ ভয় পাওয়াটা স্বাভাবিক। সেদিনকে মেয়েটা অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তার পেছনে পেছনে কিছু লোক নিয়ে এসেছিল, যারা কিনা সত্যি ভূত প্রেত জাতীয় কোনো কিছু হবে। আমি জোরে চিৎকার দিতে যাব, ঠিক সেই মুহূর্তে মেয়েটি আমার কাছে এসে আমার মুখ চেপে ধরলো তার নরম হাত দিয়ে। সে আমার খুব কাছাকাছি এবং এই ফুলের ঘ্রাণটা যে তার শরীর থেকে আসছে তা বুঝতে বাকি রইল না। আমি তখন তাকে বললাম যে, তুমি কে এবং ঘরের ভিতরে কিভাবে আসলে, আর গত দিন কিভাবে ওরকম ভাবে চলে গেলে? সম্পূর্ণটা আমার কাছে ওর প্রত্যেকটা ঘটনা একদম অলৌকিক লাগছিল। ও তখন আমাকে বলল, সমস্ত ঘটনা আমি তোমাকে বলবো, তুমি বসো এখানে। আমি জানি তুমি আমার প্রতি অনেক প্রশ্নতীত, এবং সত্যি কথা বলতে আমি আসলেই কোনো আশরাফুল মাখলুকাত না, বা তোমাদের গোত্র বা জাতির কেউ না। আমি ভিন্ন এক জাতি থেকে এসেছি, যে জাতি সম্পর্কে তোমরা জানো, এবং আল্লাহ তাআলার সৃষ্ট অন্য এক জাতি, জিন জাতি। এই কথা শুনে আমি তখন থতমত খেয়ে গেলাম। জিনের কথা আমি ভেবেছিলাম একবার, কিন্তু জিনের মেয়েরা যে এত সুন্দর হয় তা আসলে আমার কল্পনার বাহিরে ছিল। মেয়েটি তখন আমার মুখ থেকে তার হাতটা সরালো। তার হাতের সুঘ্রাণ, হাতের নরম স্পর্শ আমাকে যেন একদম কাতর করে দিচ্ছিল। তার চোখের দিকে তাকানো মাত্রই আমি যেন এক অন্য ভুবনে হারিয়ে যাচ্ছিলাম, কারণ এত সুন্দর চোখ এর আগে আমি কোনো মেয়ের দেখিনি। তারপর সে আমাকে চেয়ারে বসতে বলল। আমি বসলাম। সে আমার বিছানার উপর বসলো। বসে তখন পা দোলাতে দোলাতে এদিকে ওদিকে তাকাতে লাগলো। বলল, এটা তোমার ঘর? আমি বললাম, হ্যাঁ, এখানে আমি থাকি। ও তখন বলল যে, আমার কথা তুমি অন্য কাউকে বলনি তো? আমি বললাম, না না না, আমি কাউকে কাউকে বলিনি। মেয়েটি তখন আমাদের তাকিয়ে বলল, সাব্বাস, কাউকে এই ঘটনা বলবেও না। আমার সঙ্গে যে তোমার দেখা হয়েছে এটা যদি তুমি বলো, তাহলে আমার এবং তোমার দুইজনেরই ক্ষতি হবে, কারণ আমরা জিন্নাত, আমরা মানুষ নই। অনেক মানুষ জেনে গেলে আমারই এখানে আসতে অসুবিধা হবে, এবং তোমারও অনেক অসুবিধা হবে। এটা তুমি জেনে রাখো, কখনো কাউকে কোনো এই ঘটনাটা বলবে না, তোমার নিজের কাউকেও না, এমনকি তোমার নিজেকেও বলবে না, ঠিক আছে? আমি তার কথা শুনে বললাম যে, কেন, বললে কি হবে? সে বলল, নিষেধ করেছি তাই বলবে না। এখন শোনো, আমি তোমার কাছে কিভাবে এসে পৌঁছালাম। আমি অমুক রাজ্যের রাজকন্যা, মানে সর্দারের মেয়ে। আমাদের অমুক গোত্রে প্রায় 16 লাখ জিন আমরা এক গোত্রে বসবাস করি, এবং এই 16 লাখ এক গোত্রের জিনেদের সর্দার হচ্ছে আমার পিতা। আমার পিতার প্রতি অনেকের রাগ, ক্ষোভ এবং অনেক কিছু আছে, যার কারণে আমাদের শত্রু সংখ্যাও অনেক বেশি। গত 3-4 দিন আগে আমি এবং আমার কয়েকজন বান্ধবী মিলে আমরা সকলেই আমাদের দক্ষিণের ওই বড় দিঘিতে গোসল করার জন্য গিয়েছিলাম। রাত্রেবেলা আমরা সেখানে মাঝে মধ্যেই যাই, এবং আমাদের নিজেদের গোত্রের মধ্যে কোনো সমস্যা হবে না সেটা আমার বাবা সবসময় জানতেন। তবুও তিনি আমাকে বাসা থেকে বের হতে দিতেন না, কারণ তিনি ভাবতেন যে আমি হয়তো বাহিরে গেলে কোনো একটা বিপদে পড়ব। তবে আমি সেটা মনে করতাম না, কারণ আমার মন হচ্ছে উড়ো উড়ো, যার কারণে আমি ওইখান থেকে সেই পুরাতন দিঘির ওইখানে গোসল করার জন্য গেলাম। সেখানে যাওয়ার পর আমার সঙ্গে যেসব বান্ধবীরা গিয়েছিল, এবং আমার বাবা সবসময় আমাকে আসার জন্য কয়েকজন জিন রক্ষী দিয়ে দেন, যারা কিনা আমাদের পেছন পেছন আসে এবং আমাদেরকে নিরাপত্তা প্রদান করে। তবে ওই জিনিসটা আমার কখনোই ভালো লাগতো না। আমার ইচ্ছে করতো আমি যেন নিরিবিলি ঘুরে বেড়াই, একটা দূরের প্রান্ত দিয়ে ঘুরে বেড়াই, কোনো রক্ষী থাকবে না, একার মতো একা। সেটা করার জন্য
আমি ওই দিঘিতে গোসল করার মতো অবস্থায় সেখান থেকে আমার ঘোড়া নিয়ে আমি সেখান থেকে পালাই আর কি। মানে পালিয়ে আমি অন্য একটা জায়গায় আসি। আমার বান্ধবীরা সেখানে গোসল করছিল, বান্ধবীরা নিজে পর্যন্ত জানতো না যে আমি এখান থেকে পালাবো। পালিয়ে আমি পাহাড়ের পেছন সাইডে চলে আসি। পাহাড়ের পেছনে আসার পর ওই জায়গাটা তো আমাদের রাজ্য এবং গোত্রের মধ্যেই। এই পাহাড়ে আসার আমার অনেক আগে থেকেই শখ ছিল। আমি সেখানে এসে পাহাড়ের বেশ খানিকটা উপরে চূড়ার দিকে বসে বসে আসমান দেখছিলাম এবং রাত্রেবেলা আমরা বিচরণ করতে খুব পছন্দ করি। বিশেষ করে যখন নিশিরাত থাকে এবং আকাশে জ্যোৎস্না থাকে, তখন খুব ভালো লাগে আমাদের আসমানে ভ্রমণ করতে। এবং সে আসমানে ভ্রমণ করতে করতে হঠাৎ করেই আমি একদল জিনের সম্মুখীন হই এবং সেই একদল জিনেদের মধ্যে 6 জন জিন, যারা কিনা আমাদের গোত্রেরই জিন ছিল এবং আমার বাবার অপোজিট যে পার্টি আর কি, মানে অপোনেন্ট আর কি, তিনিও সর্দার হওয়ার স্বপ্ন দেখেন। তবে আমার বাবা প্রায় 350 বছর ধরে এখানে সর্দারগিরি করছেন। এর আগে তারা ছিল, কিন্তু ওই যে সবসময় তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করতেন। তো আমি সর্বপ্রথম ভেবেছিলাম ওনারা কোনো কিছু বলবে না আমাকে। তবে সেখানকার একজন বখাটে জিন, যে কিনা ওই পুরাতন বা বিপরীত দলের সর্দারের ছেলে ছিল, এবং ও তখন আমার সঙ্গে বখাটেগিরি শুরু করে এবং বদমাইশি শুরু করে। আমার সঙ্গে রক্ষী ছিল না বলে হয়তো এই সাহসটা ওরা পেয়েছে, তারা হলে হয়তো এটা পেত না। কারণ আমার আব্বাজান বিগত 350 বছর ধরেই এই পুরো গোত্র শাসন করছেন এবং সমস্ত গোত্র আমার আব্বাজানকে প্রচণ্ড পরিমাণ ভয় পান। কিন্তু ও যেহেতু আমাকে একা পেয়েছে, আমার আব্বাজানকে ব্ল্যাকমেইল করার জন্য সম্ভবত ও আমাকে ধরে নিয়ে যাবে বা কোনো একটা খারাপ কাজ করবে। এটা করার জন্য তখন আমাকে ধরে ফেলে ওরা। ধরে তখন ওরা আমাকে এখান থেকে খুব দ্রুত গতিতে কোথায় নিয়ে যায় আমি তা জানি না। তবে যে জায়গায় নিয়ে আসে সে জায়গা আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল এবং পরবর্তীতে আমি জানতে পারি ওরা আমাকে যখন নিয়ে আসে সেটা ছিল মানুষের জগৎ এবং ওরা মানুষের জগতে বিচরণ করে। মানুষের জগতের বিভিন্ন অঞ্চল আছে যেখানে ওরা বিচরণ করে। আমি সারা জীবন আমার মায়ের কাছ থেকে শুনে এসেছি মানুষটা খুব খারাপ হয় এবং খারাপ জিন এবং খারাপ মানুষ এরা সকলে মিলেই মূলত খারাপ সমস্ত কিছু সৃষ্টি করে। সেহেতু মানুষের প্রতি আমার একটা খারাপ ধারণা ছিল। আমি খুব ছোটাছুটি করি ওদের কাছ থেকে বের হওয়ার জন্য, কিন্তু ওরা কোনোভাবে আমাকে ওখান থেকে ছেড়ে দেয় না বা ওরকম কোনো কিছু করে না। আমাকে প্রায় 2 দিন ওদের কাছে ওদের ঘরের ভিতরে বন্দি করে রাখে এবং যে ঘরটার ভিতরে বন্দি করে রাখে সেটি একটি মানুষের ঘর ছিল এবং ওরা সেই মানুষের সঙ্গে মিলেমিশে মূলত কাজ করত এবং সেই মানুষটাও ওদের সঙ্গে কাজ করত। একজন তান্ত্রিক বা সাধু টাইপের লোক। এখানের যে বিরান জঙ্গল আছে সেই জঙ্গলের মাঝখানে একটি বাড়ি আছে, ছোট্ট একটি বাড়ি, এবং সেখানে আমি প্রায় 2 দিন একটি কক্ষের মধ্যে বন্দী ছিলাম। ওরা মাঝে মধ্যে আমার কাছে আসতো, এসে বলতো তোর বাবার কাছে খবর পৌঁছে গিয়েছে, তোর বাবা যদি স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়ে এবং এরকম কোনো কিছু না করে তাহলে হয়তো তোকে মেরে তারপর সেখানে পাঠাবো, তার আগে তোর সঙ্গে খারাপ কাজ করব। এই সমস্ত কথাগুলো আমাকে ভয় দেখাতে থাকে। আমি কখনো এরকম ভয়ানক জিনিস চোখে দেখিনি অথবা এরকম জিনিসের সাক্ষীও কখনো হয়নি, যার কারণে ওদেরকে দেখে আমার খুব বিভৎস লাগছিল, খুবই ভয় লাগছিল। বিশেষ করে ওই মানুষটাকে দেখে। এর আগে আমি জীবনে কখনো কোনো মানুষকে দেখিনি, কিন্তু ওই মানুষটাকে দেখে আমার তখন প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিল। ভয়ে আমি কাতর এবং শিথিল হয়েছিলাম, কিন্তু ওরা আমাকে যথেষ্ট পরিমাণ ভয় দিয়েছে। এর মাঝখানে ওরা কেউই ঘরে ছিল না, সম্ভবত কোথাও একটা বাইরে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করে এবং বুদ্ধি খাটিয়ে আমার হাতের যে ছিল বাঁধনটা ছিল, শিকল বাঁধন, সেই বাঁধনটা আমি খুলে ফেলি। খুলে ফেলা মাত্রই আমি তখন সেখান থেকে পালিয়ে আসি এবং আমাকে পালাতে ওরা সকলে দেখে ফেলে এবং দেখে ফেলা মাত্রই একদল জিন আমার পেছনে ছোটাছুটি করে এবং পুরো জঙ্গলে প্রায় আধা ঘন্টা যাবৎ আমাকে চেস করে বা আমাকে নিয়ে ছোটাছুটি করে এবং ছোটাছুটি করার পরে আমি সত্যি খুব ক্লান্ত হয়ে যাই। আমাকে ওরা প্রায় ধরেই ফেলেছিল। সেই মুহূর্তে আমি তোমাকে দেখতে পাই ওই নদীর পাড়ে, ওই জায়গাটায়, এবং আমি তোমার কাছে যাই, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। আমি জানি না তুমি মানুষ হিসেবে কেমন বা অন্য কোনো রকম ছিল কিনা, তবে ওই তান্ত্রিক এবং তোমার মধ্যে বেশ খানিকটা পার্থক্য ছিল। তোমাকে দেখতে সম্পূর্ণ আলাদা এবং ওই তান্ত্রিকের থেকে এরকম শয়তান বা দুষ্টু মনে হচ্ছিল না। আমার কেন যেন মনে হচ্ছিল তুমি আমাকে রক্ষা করতে পারবে। আমি তখন সেখানে যাই এবং তুমি একজন সাধারণ মানুষ সেটা আমি জানি। সেখানে যাওয়ার পর আমি তোমার সামনে একটা প্রাণীর বেশে প্রথমে যাই এবং ওই জিনগুলো তোমাকে দেখে থমকে দাঁড়ায়। দূর থেকে তোমাকে দেখিয়ে তোমার কাছে আসবে কিনা বুঝতে পারছিল না, কারণ এত রাতে একজন মানুষ এখানে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই সে বেশ সাহসী এবং তার কাছে শক্তি আছে, এটা ভেবেই মূলত ওরা আসছিল না। তারপর ওরা তোমার কাছাকাছি ছুটে আসার চেষ্টা করে। তুমি নিজেও ভয় পেয়ে যখন দৌড় মারো তখন ওরা বুঝতে পারে যে তুমি ওদেরকে ভয় পাচ্ছ। আমার তখন উপায় ছিল না তোমার সঙ্গে যাওয়া ছাড়া, কারণ মানুষের লোকালয়ে ঢুকে পড়লে ওরা সেখানে আর আসতে পারবে না। আমি তখন তোমার পেছন পেছন যাওয়া শুরু করি এবং ঠিক তোমার সামনে পড়ে যাই।
আমি যখন বুঝতে পারি তুমি নিজেও ভয় পেয়েছো এবং আমি নিজেও ভয় পেয়ে আছি, তখন আর আমার কোনো কিছু করার ছিল না। বাড়ির ভেতরে তুমি আমাকে সঙ্গে করে যখন ঢুকে পড়ো, তখন অন্যান্য লোকজন দেখে আমি ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে আমি একটা ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নিই এবং সেখানে গিয়ে বসে থাকি খাপটি মেরে। ঘরের ভিতরে আমি খুব ভয় পেয়ে বসেছিলাম। ওই জিনগুলো সম্ভবত বাড়িতে ভেতরে ঢোকার সাহস করেনি বা দূর থেকে দেখে চলে গিয়েছে, কারণ তখন মানুষজন জেগে গিয়েছে আর ওই জিনগুলো তখন সেখানে আসার সাহসও করেনি। হয়তো তারা ওখান থেকে চলে গিয়েছে। তারপর কি হয়েছে জানি না, বেশ খানিকক্ষণ আমি জখম এবং আহত অবস্থায় সেখানে বসে থাকি। এরপর আমি আমার আসলে সেন্স হারিয়ে ফেলছিলাম। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার যে অবস্থা শরীরের, তাতে করে আমি আমার নিজের জ্ঞান ধরে রাখতে পারছিলাম না। তারপর আমি প্রথমবারের মতো তোমাকে একদম স্পষ্ট দেখতে পাই এবং তোমাকে দেখে আমি তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি যে না, তুমি আমার কোনো ক্ষতি করবে না। এবং আমার হাতে পায়ে যখন ব্যান্ডেজ করে দিতে থাকো, ব্যথা জায়গায় তুমি ওষুধ লাগিয়ে দিতে থাকো, তখন আমার তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আসে এবং বুঝতে পারি যে তুমি আমার কোনো ক্ষতি করবে না। তারপর আমি সম্পূর্ণরূপে জ্ঞান হারিয়ে ফেলি, এক প্রকার বলতে গেলে ঘুমিয়েই পড়ি। এবং ঘুমের মাঝখানে কখন আমার রূপ পরিবর্তন হয়ে গেছে আমি জানি না। আমি বুঝতে চেয়েছিলাম যে এখানে রূপ সুস্থ হওয়া মাত্র এখান থেকে আমি চলে যাব, এই বিষয় তোমাকে দেখা না দিয়ে। তবে তুমি সকালে উঠে সর্বপ্রথম আমাকে দেখে ফেলো এবং আমার আসল রূপে তুমি আমাকে দেখে ফেলো, যেটা কিনা আমি তোমাকে দেখাতে চাইনি। এটা হলো আমার ঘটনা এখন পর্যন্ত। তারপর ওদিনকে তোমার চোখের সামনে থেকে আমি অদৃশ্য হয়ে সোজা আমার গোত্র ফিরে যাই এবং গোত্রে ফিরে যাওয়া মাত্রই আমি যখন আমার নিজের গোত্রের দিকে ফিরি, তখন রক্ষীরা আমাকে দূর থেকে দেখতে পায়। আমাকে দেখে তখন তারা আমার যে বাহন ছিল সেই বাহনে করে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে চারিদিকে একদম হইচল্লা এবং শোরগোল পড়ে যায়। শোরগোল এমন ছিল যে সকলে আমাকে দেখে একদম পুরো কান্নাকাটি করে শুরু করে দেয়, কারণ আমার শরীরে বেশ খানিকটা জখম ছিল, আমি বেশ আহত ছিলাম। 3 দিন আমি বাড়িতে ফিরি না। 3 দিনে আমাকে পুরো রাজ্য এবং আশেপাশের সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজে ফেলা হয়েছে। শুধু কি তাই, মানুষের জগতেও খোঁজা হয়েছে যে আমি আশেপাশে কোথাও আছি কিনা। আমি যেহেতু এই পুরো রাজ্যের কোথাও নেই, তার মানে নিশ্চয়ই মানুষের জগৎ বা বাহিরে কোথাও আছি। আমার ঘোড়াটাকে দক্ষিণের শেষ মাথার জঙ্গলের দিকে পাওয়া গিয়েছে। সেখান থেকেই মূলত তারা শিওর হয়েছে আমাকে কেউ তুলে নিয়ে গিয়েছে, এবং না হলে ঘোড়া সমেত ঘোড়া আছে আমি থাকবো না, এটা তো সম্ভব না। তারপর সেই পঙ্খিরাজ ঘোড়ার সমস্ত সূত্র ধরে তারপর মানুষের জগতে খোঁজাখুঁজি করে আমাকে, এবং আমাকে ঠিক আমাদের বর্ডারের কাছ থেকে আমাকে উদ্ধার করা হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার মা তো কান্নাকাটি করতে থাকে। আব্বাজান তখন বলে ওর জ্ঞান ফেরাতে হবে যেভাবেই হোক। সমস্ত বৈদ্যকে ডেকে তখন আমার জ্ঞান ফেরায়। আমার জ্ঞান ফেরানোর পর আমি তখন তো সুস্থ পুরোপুরি, তোমার এখানে থাকাকালীন সময় খানিকটা সুস্থ হয়ে উঠেছিলাম। তখন আমার আব্বাজান সমস্ত কিছু জিজ্ঞেস করে, আমি তাকে সমস্ত কিছু বলে দিই, এমনকি তোমার কথাও বলে দিই, এবং তুমি আমাকে যে উদ্ধার করেছো সেই ঘটনাটা আমি তোমাকে বলি। আব্বাজান বলে, মানুষটা আসলে খুব ভালো, তা না হলে তোর ক্ষতি না করে তোকে এভাবে উপকার করবে, এটা আসলে প্রশংসার দাবিদার। মানুষটাকে তুই সঙ্গে করে নিয়ে আসিস, ওকে আমার কিছু দেওয়ার আছে, এবং অন্ততপক্ষে কৃতজ্ঞতা স্বরূপ ওকে একদিন দাওয়াত দেওয়া যায় আমাদের বাড়িতে। এই জন্যই আমি তোমার এখানে এসেছি, বুঝতে পেরেছ? আমি আর মানুষের জগতে হয়তো আসতাম না, বা আসলেও জিন রক্ষী নিয়ে আসতাম, কিন্তু সত্যি কথা বলতে আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। এই 3 দিন আমি অসুস্থ ছিলাম এবং বেড রেস্টের পরে আমি খানিকটা সুস্থ হয়ে উঠেছি। আমার শরীরে কোনো জখম নেই, কারণ আমাদের ওইখানের বৈদ্যরা খুবই উন্নত চিকিৎসা দিয়ে থাকে এবং জাদুবিদ্যার মাধ্যমে যে কোনো জখম খুব দ্রুত সেরে ফেলা সম্ভব। ও সেই মুহূর্তে আমার হাতে একটা জখম দেখলো, ওইখানে আমি পড়ে গিয়ে আমার হাতে কেটে গিয়েছিল ওই রাত্রেবেলা। ও দেখা মাত্রই বলল, এই জখম আমি সারিয়ে তুলতে পারবো, দেখি তোমার হাতটা দাও তো। আমি তো দেখিনি, খেয়ালই করিনি। তারপর ও আমার হাতটা ওর হাতের সঙ্গে রেখে বলল, চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করলাম, প্রায় 2 মিনিট চোখ বন্ধ করে রাখলাম। আমি যখন চোখ খুললাম, চোখ খোলার পরে আমি দেখলাম আমার হাতে 1 বিন্দু পরিমাণ জখম নেই। এটা ওর জাদু শক্তি দিয়ে করেছে। আমি তখন ওকে বললাম যে, এটা কিভাবে করলে তুমি? ও তখন বলল, এটা আমাদের জাদু শক্তি দিয়ে করেছি, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আব্বা হুজুর তোমাকে আমার সঙ্গে যেতে বলেছেন এখনই, এবং এখনই তুমি যাবা। চলো, আমার গাড়ি বহর বাহিরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিন্তু? ও বলল, কোনো কিন্তু নয়, আমি জানি তুমি আমাকে ভয় পাচ্ছ, এবং এতক্ষণ যা বললাম তাকে তুমি বিশ্বাস করলে না। আমি বললাম, বিশ্বাস করেছি, বিশ্বাস না করার কি আছে? তোমরা জিন, তোমাদের অলৌকিক ক্ষমতা আছে। আমি যদি নাও যেতে চাই তাও তোমরা আমাকে জোর করে নিয়ে যেতে পারবে। যেহেতু আমাকে অনুরোধ করছো, তার মানে তোমাদের ওরকম কোনো ইচ্ছে নেই বা উদ্দেশ্য নেই আমাকে ক্ষতি করার, সেহেতু আমি তোমাদের সঙ্গে যাচ্ছি, কোনো সমস্যা নেই। ও তখন আমাকে সঙ্গে করে আমার ঠিক পেছন সাইডে যে জানলা ছিল সেই জানলা দিয়ে অদৃশ্য অবস্থায় বেরিয়ে গেল এবং বেরিয়ে বাহনের ভিতর চড়ে বসলো। আমি তখন গলা টানছিলাম, খানিকটা ভয়ে আবার খানিকটা বিস্ময়েও। ও তখন আমাদেরকে তাকিয়ে বলল, ভয় পেও না, আমি সত্যিই তোমার কোনো ক্ষতি করব না। আমার নাম শিউলি, তোমার নাম কি? নামটাই তো জিজ্ঞেস করা হলো না।
আমি তখন বলে উঠলাম, আমার নাম সাদ্দাম। তখন ও আমাকে বলল, সাদ্দাম শোনো, এই ঘটনা তুমি কাউকে বলবে না, এবং বললে কি হবে সেটা তুমি বুঝতে পারছো। তুমি যে একজন জিনের স্বাধীন আছো এটা শুধুমাত্র তুমি জানবে, তোমার কাছের বন্ধু বান্ধব এমনকি বাবা মাকেও কখনো বলবে না ঘটনাটা, ঠিক আছে? আমি তখন ওর প্রতি একটা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আমি আসলে এই ঘটনা যে কাউকে বলতে পারছিলাম না। তারপর ও আমাকে ওই রাতে ওদের সেই প্রাসাদে নিয়ে গেল। এরকম অদ্ভুত রকম সুন্দর স্থান এর আগে আমি কখনো দেখিনি। আকাশে ভরা জ্যোৎস্না, জ্যোৎস্নার সাইজ বিশাল বড়, চারিদিকে ছোট বড় উঁচু নিচু অনেক পাহাড়, এবং গ্রামের মাঝখানে ছোট ছোট একদম মুড়ির টিনের মতো ঘর, এবং গোল করে সেই ঘরগুলো বানানো। অনেক ঘর আছে বিশাল বড় বাঁশের চাকু দিয়ে বানানো, এবং অনেক সরু সরু বিল্ডিংও আছে। এরকম অদ্ভুত জাতীয় ঘর আমি এর আগে কখনো দেখিনি। ও তখন বলল, এটা আমাদের গ্রাম। এই সম্পূর্ণ গ্রাম পার হয়ে শহরের দিকে যেতে হয়, এবং মূল শহরে আমাদের মূল আস্তানা। আমি যখন শহরের কাছাকাছি গিয়ে পৌঁছালাম তখন গাড়িটা আসমান থেকে নিচের দিকে নামলো, এবং প্রায় 6টা ঘোড়া সেই গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছিল। ওই ঘোড়াগুলোই এই বিশাল আকৃতির গাড়িটাকে মূলত টেনে ওই মূল রাজদরবারের দিকে নিয়ে যায়, এবং ওরা উড়তে পারে। ঘোড়াগুলো যখন রাস্তায় নামলো, ওই বড় যে গেটটা ছিল সেই গেটটা খুলে দেওয়া হলো। এত বড় গেট আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। এবং যে লোকটা ঘোড়াটা চালাচ্ছিল বা ওই ঘোড়ার গাড়িটা চালাচ্ছিল, সেই লোকটাও প্রায় 6 ফুটের কাছাকাছি এবং অনেক লম্বা। এবং বিশাল আকৃতির যে গেটটা খুলে দেওয়া হলো, সেই গেটটা প্রায় 20 থেকে 25 ফুট লম্বা হবে, তার থেকেও বেশি লম্বা হবে। এত বড় গেট, এই পুরো দুর্গ এবং প্রাচীন দুর্গের এত বড় গেট। গেটটা খোলা মাত্রই পিছনের বিশাল আকৃতির পাহাড় আমার চোখে পড়লো। তারপর বড় একটা রাজপ্রাসাদ চোখে পড়লো, এবং এর মাঝখানে ছোট বড় অনেক শহর, নগরী এবং পাশে বন্দর, প্রত্যেকটা জিনিস চোখে পড়লো। এবং ওই শহরের মধ্যে দিয়ে ওই মূল প্রাসাদের কাছে পৌঁছানো পর্যন্ত প্রায় 10 মিনিট সময় লাগলো। গাড়িটা দ্রুত বেগে ছুটছিল, প্রাসাদটা কাছেই মনে হচ্ছিল, কিন্তু আমি যখন পৌঁছাই বা যাওয়ার মাঝে আস্তে আস্তে দেখতে দেখতে সমস্ত কিছু যাচ্ছিলাম। রাজকুমারী শিউলি তখন আমাকে সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে লাগলো। বলল, সামনের দিকে গেলে আরো অনেক কিছু দেখতে পারবে, জায়গাটা বেশ সুন্দর এবং আমার খুব পরিচিত এবং খুব কাছের। আমি তখন ওর সঙ্গে সঙ্গে যেতে লাগলাম আরো ভেতরের দিকে যেতে যেতে প্রাসাদের ঠিক কাছাকাছি পৌঁছে গেলাম। প্রাসাদের সদর দপ্তরে নিয়ে আমাকে ওইখানে নামিয়ে দিল। শিউলি আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে দিল। শিউলি আমার সমান লম্বা এবং খুব সুন্দর দেখতে। ও আমাকে ভেতরের দিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর অতিথিশালায় আমাকে বসানো হলো। সেখানে শিউলি বলল, তুমি কিছুক্ষণ বসো, আমি ভেতর থেকে আব্বাজানকে ডেকে পাঠাচ্ছি, আর আমি একটু আসছি, ঠিক আছে? ও তখন ওইটা বলে চলে গেল। বেশ খানিকক্ষণ সেখানে বসে রইলাম। আমাকে সুন্দর মিষ্টি পানীয়, 3-4 পদের মিষ্টি, ফল, খাবার এবং বেশ কিছু নাস্তা সেখানে দেওয়া হলো। আমি সাধারণত এত খাবার খাই না। নাস্তা করলাম সেখান থেকে হালকা একটু। খাওয়ার পর যখন খাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে সেখানে একজন ভারী কণ্ঠওয়ালা লোক উঠে আসলেন। তার মাথায় বিরাট আকৃতির মুকুট পরা এবং প্রায় 7 ফুটের মতো লম্বা এবং বিশাল দানব দেহি। তিনি আমার সামনে যখন আসলেন, ভয় আমার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। তবে গ্লাসটা কাচের ছিল না বলে ভাঙলো না, এবং সেই গ্লাসের মধ্যে শরবত ছিল। গ্লাসটা ছিল কাঁসার। এবং আমাকে তখন তিনি বললেন, ভয় পেয়েছো বালক? ভয় পাবার কোনো কারণ নেই। আমি শিউলির বাবা এবং এই পুরো জিন সাম্রাজ্যের সম্রাট। তুমি বসো বসো, দাঁড়িয়েছো কিসের জন্য? একজন কাজের লোক জিন এসে ওই জিনিসগুলো তুলে ফেললো এবং ওইখান থেকে নিয়ে গেল। তখন তিনি আমাকে বললেন যে, আমি তোমার বাহাদুরি সম্পর্কে শুনেছি এবং আমার মেয়েকে উদ্ধার করা সম্পর্কে সমস্ত ঘটনা শুনেছি। আমি তোমার প্রতি কৃতজ্ঞ, এবং সত্যি কথা বলতে তুমি আমার একমাত্র মেয়েকে উদ্ধার করেছো। এর জন্য আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। আমি তোমাকে সেই জন্য ডেকেছি। তুমি কি চাও? আমি তখন তাকে বললাম, আপনার এরকম সম্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, তবে আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। অনুরোধটা হচ্ছে, আমি তাকে বাঁচিয়েছি ঠিকই, তবে সেটা হয়তো কাকতালীয়ভাবে, ইচ্ছা করে বাঁচাতে যাইনি। আর তার প্রতি আমার একটা অন্যরকম মায়া ছিল বলে তাকে আমি প্রাণী ভেবে বাসায় নিয়ে এসেছিলাম। সেহেতু এই পুরস্কারের যোগ্য আমি নই, এবং আমি চাই যে এটা আপনি আমাকে না দিয়ে বরঞ্চ আপনার এই সম্পূর্ণ রাজ্য বা এখানে যত গরিব লোকজন আছে তাদের মধ্যে বিলিয়ে দিলে সব থেকে বেশি খুশি হব আমি। লোকটি তখন আমার সততা দেখে বেশ খুশি হলো। বলল কি যে, তোমার সততা দেখে আমি বেশ খুশি হয়েছি এবং আমি সত্যিই মুগ্ধ। ওই মুহূর্তে সেখানে শিউলি এসে উপস্থিত হলো। শিউলি তখন বলল, আমি বললাম না ছেলেটা খুব ভালো? তারপর সেই সর্দার বললেন, তুমি তাহলে আমাদের এখানে একদিন থাকো, আমাদের আতিথেয়তা গ্রহণ করো, আমি বেশ খুশি হব, আনন্দিত হব। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এটা বলছেন তাহলে এটা করা যেতে পারে, তবে ধন সম্পদ বা এসবের প্রতি আমার কোনো লোভ নেই। তখন তিনি বললেন, দেখো, তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো।
এবং আমাদের এসব কথা বা ঘটনা কখনো কাউকে বলবে না। এটা বললে তোমার ক্ষতি হবে, কারণ জিনেরা একটু নিরাপদ এবং গোপনে থাকতে পছন্দ করে। বুঝতে পেরেছ? তারা যখন আমাকে বারবার অনুরোধ করছিল, তখন তাদের অনুরোধগুলো আমি ফেলতে পারছিলাম না। আমি তখন বললাম, জি আচ্ছা ঠিক আছে। আমাকে দুপুরবেলা, মানে ভর দুপুরবেলা রাত্রের দিকে বিশাল এক গোল টেবিলে খেতে দেওয়া হলো। গোল টেবিলের পুরো টেবিল ভর্তি শুধু খাবার আর খাবার। এত খাবার আমি একসঙ্গে কখনো চোখে দেখিনি। একদম বড় বড় খাসির টুকরো, বড় বড় মুরগি, আস্ত মুরগি, খাসি, তারপর হরিণের মাংস, তারপর কচ্ছপের মাংস, আরো বেশ ধরনের প্রাণীর মাংস সেখানে রাখা। খুব সুস্বাদু খাবার রাখা, পাশাপাশি রুটি, এত বড় বড় এক একটা রুটি আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। মানে এক একটা মানুষের সাইজের বিশাল রুটি হবে ওরকম এক একটা রুটি নাকি এক একটা জিন খেয়ে ফেলে, মিষ্টি দিয়ে খেয়ে ফেলে। আর ওরা মিষ্টি খেতে খুব পছন্দ করে, এই জন্য ওদের পুরো টেবিল ভর্তি শুধুমাত্র মিষ্টি থাকে। তখন শিউলি আমাকে বলল, খাবারগুলো খাও, এগুলো সব তোমার জন্য তৈরি করা হয়েছে। আমি বললাম, কি 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 বলছো তুমি? এত খাবার তো আমি সারা মাসেও খেতে পারবো না। ও তখন হাসতে শুরু করলো, হেসে বলল, বোকা, তুমি খাও, তুমি যতটুকু খেতে পারো খাও, বাকিরা আমরা খাবো। সমস্যা আছে কোনো তোমার? আমি বললাম না। শিউলি তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমিও বসছি তোমার সঙ্গে। ও আমার সামনে বসে সম্পূর্ণ একটা রুটি খেয়ে ফেললো, এবং এত বেশি খাবার জিনেরা খায় তা ওকে না দেখলে আমি বুঝতে পারতাম না। এবং বললো, অনেক জিন আছে দুটো রুটিও খেয়ে ফেলে, এবং এগুলো কোনো ব্যাপার না। এবং আস্ত একটা খাসির অর্ধেক একাই খেয়ে ফেললো। এবং ওদের খাসিগুলোতে সাধারণত হাড় থাকে বেশি মাংসর থেকে, এবং এক বিন্দুও মাংস রাখলো না। বলল, মাংসের ভিতরে সব থেকে বেশি প্রিয় আমাদের হাড়, হাড় খেতে আমরা খুব পছন্দ করি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি আমার কক্ষ, যেখানে আমাকে থাকতে দেওয়া হয়েছিল, সেখানে ফিরে আসলাম। আসার পর বলল, এখন ঘুমিয়ে পড়ো তাহলে, সম্পূর্ণ জিন রাজ্য এখন ঘুমিয়ে পড়বে। তখন সূর্য উঠে উঠে ভাব। আমি তখন বললাম, এখন ঘুমাবে মানে? এখন তো সূর্য উঠবে, এখন তো জেগে ওঠার সময়। তখন শিউলি আমাকে বলল, জিনেরা সাধারণত রাত্রেবেলা জেগে থাকে, দিনের বেলা ঘুমায়, এবং এখন আমাদের ঘুমানোর সময়। তোমার যদি ঘুম না আসে তাহলে তুমি আশেপাশে বিচরণ করতে পারো। অনেক জিন আছে যারা কিনা তোমার কাজে লিপ্ত থাকবে, বা অনেক কাজের জিন আছে, ওরা তোমার প্রতি থাকবে, কোনো সমস্যা নেই। তারপর দেখলাম সমস্ত রাজ্য প্রায় ঘুমিয়ে পড়েছে, কোনো কিছু নেই, নীরবতা। আমি প্রাসাদ থেকে বের হলাম, বের হয়ে এদিক ওদিকে ঘুরলাম। বেশিরভাগ জায়গায় সবাই ঘুমিয়ে পড়েছে। দুই একটা দোকান খোলা, মানে যে দোকানগুলো মূলত ওরা বড় বড় রুটি বিক্রি করে, মাংস ঝোলানো আছে, মাংস বিক্রি করে। আবার হাড়ের দোকান আছে, শুধুমাত্র হাড় বিক্রি করে। কাপড়ের দোকান, সবাই বন্ধ করে ঘুমানোর জন্য প্রস্তুতির নিচে চলে যাচ্ছে আর কি। তো আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে জিন দেখে আমার ভয় লাগছিল, যার কারণে আমি প্রাসাদের খুব বেশি দূরে গেলাম না। আবার ফিরে আসলাম প্রাসাদে। আশেপাশে বাগানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। রাত জেগেছি, একটু ঘুম আসাটা স্বাভাবিক বিষয়। আমি আমার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়লাম, এবং ঘুম থেকে উঠলাম ভূমিকম্প স্বরে কেউ ডাকছে আমাকে, সেটা দেখে। মেয়েটা আমাকে ডাকছে, ডেকে উঠে বলল কি যে, এই যে শোনো শোনো, ওঠো। আমি বললাম, কয়টা বাজে, কখন? ও তখন বললো, সন্ধ্যা হয়ে গিয়েছে, চলো তোমাকে একটা জিনিস দেখাবো। আমি বললাম, কোথায় সন্ধ্যা হয়ে গিয়েছে? বাড়ি দিকে তাকিয়ে দেখি সত্যি সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি দুপুরে খানিক্ষণ আগে ঘুমিয়েছিলাম, কিন্তু এত তীব্র ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে আমি এদিক ওদিকে তাকালাম, এবং সত্যি আশপাশের পরিবেশ খুব সুন্দর ছিল। আকাশের মধ্যে পুরো নীল একটা কিছুতে ছেয়ে গিয়েছে, জ্যোৎস্না এবং নক্ষত্রগুলো কাছাকাছি দেখা যাচ্ছে। চাঁদ একদম ঠিক ওদের বাড়ির পেছনে যে বন্দর বা নদী আছে, এক প্রকার সমুদ্র বলা চলে, সমুদ্রের ভিতর থেকে চাঁদ উঠে আসছে। এটা দেখানোর জন্য মূলত ও আমাকে এখানে নিয়ে এসেছে, এবং সেখানে আমাকে যখন দাঁড়া করালো, আমি সত্যি এই দৃশ্য দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। এরকম করে 2-3 দিন সেখানে আমার কাটলো, এবং প্রতিদিনই নতুন নতুন কোনো জিনিসের সাক্ষী আমি হতে লাগলাম। নতুন খাবার, নতুন এলাকা, নতুন পাহাড় পর্বত, এবং প্রত্যেকটা জিনিস আমার কাছে নতুন ছিল। এরপরে আমি এখানে আর থাকতে চাচ্ছিলাম না, কারণ আমার কাছে জিনদেরকে দেখলে ভয় লাগতো, এবং ওরা কেমন অদ্ভুতভাবে দেখাতো, মনে হতো যে কোনো একটা ক্ষতি করে ফেলবে। তারপর আমাকে সেই গাড়ি বহর করে ওই জিনেরা আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে যায়, এবং বাড়িতে ফেরার পরে আমার মা আমাকে জিজ্ঞেস করে যে, কালকে থেকে কই ছিলি? আমি তখন বললাম, কালকে থেকে মানে? আমি বললাম যে, আমি তো, তখন আমাকে আমার আব্বা উঠে বললো কি যে, কালকে থেকে তোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, মাঠে যে কাজ আছে কাজগুলো কি করবে, আর কালকে থেকে তোর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সেখানে 3 দিন কাটায় আসছি, অথচ ওরা বলতেছে কালকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, আমি এক জায়গায় গেছিলাম আব্বা। তো ওই দিনকেই আমি মাঠে চলে যাই। মাঠে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে আমি আমার মাঠে যে নিড়ানোর কাজ ছিল, নিড়ানো ধান, তো নিড়ানোর পরে মানে হচ্ছে ওই আগাছা পরিষ্কার করাকে নিড়ানো বলে আর কি। তো আমি কিছুক্ষণ করার পরে আমি সবেমাত্র সে বিশ্রাম করার জন্য বসেছি। আমি যখন বিশ্রাম করে আবার সেখানে গেলাম দুপুরের দিকে, যাওয়ার পরে আমি সেখানে যা দেখি একটা আগাছা পুরো ভুঁইতে বা পুরো জমিতে কোথাও নাই। আমি বললাম, কিছু এই কাজটা কে করলো? পরে একটা অদৃশ্য কণ্ঠ আমাকে বলে উঠলো,
আপনাকে সাহায্য করার জন্য আমাকে সবসময় আপনার পাশে রাখা হয়েছে। আপনি কোনো কিছু নিজে করবেন না, আমাকে বলবেন, আমি সেটা করব। আর হ্যাঁ, আমার কথা কাউকে বলবেন না। অদৃশ্য কণ্ঠ শোনা মাত্রই আমি ভয় পেয়ে গেলাম। বললাম, কি 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 কে? তখন সেই জিনটা বলে উঠলো, আমি একজন জিন এবং আমাকে আপনার সঙ্গে রাখা হয়েছে আপনার যে কোনো উপকার করার জন্য। আপনার কোনো ক্ষতি করতে চাইলে অথবা আপনাকে কেউ যদি কোনো কাজ দেয় সেটা আমি নিমিষে করে দিব, আপনি শুধু আমাকে ইশারা দিবেন। আমার ভুল হয়েছে, আপনি এতটুকু কাজ একা একা করে ফেলেছেন। আমাকে শিউলি আপনার কাছে থাকতে বলেছে, শিউলি রাজকন্যা। তারপর ও চলে গেল এখান থেকে। ও বলল, আমাকে এখন যেতে হবে। জি জি আচ্ছা। কোন একটা ভাষায় কথা বললো, আরবি একটা ভাষায়, আমি বুঝতে পারলাম না। ওই মুহূর্তে তখন শিউলি আমার কাছে আসলো, কাছে এসে বলল যে, ভয় পেয়েছো নাকি? আমি বললাম, না, ভয় পাবো কিসের জন্য, কিন্তু এটা কিসের জন্য? শিউলি তখন আমাকে বলল, এটার কারণ আছে, এটা কেন করেছিস সেটা তোমাকে পরে বলবো, তবে কেমন লাগলো সেটা বলো। তোমার ঘন্টার কাজ মিনিটে করে দিলাম, এটা ভালো না? আমি বললাম, জি তা ভালো। তারপর তে কেমন আছো এখানে হঠাৎ করে? শিউলি তখন বলল, ভালো লাগছিল না, তোমার কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগে। কেন জানি না, তুমি খুব বেশ অদ্ভুতভাবে কথা বলো, এই জন্য ভাবলাম তোমার কাছে সাথে একটু ঘুরে যাই। পেছনে একটা ঘোড়া ছিল, ঘোড়াটার সম্পূর্ণ শরীর সম্পূর্ণ সবভাবে ধাঁধা এবং এমনভাবে সে আমার দিকে তাকিয়ে আছে। আমি ঘোড়াটার দিকে তাকিয়ে বললাম যে, এই ঘোড়াটার পাখাও আছে, ঘোড়াটা বেশ অদ্ভুত দেখতে, তাই না? শিউলি তখন বলল, না, আমাদের সকল ঘোড়া ওরকমই হয় এবং এটাই আমার সেই ঘোড়া, এই ঘোড়াতে করে আমি উড়ে বেড়াই। তোমাকে একদিন নিয়ে যাবো রাত্রেবেলা, আজকে রাতেই চলো না। আমি তখন বললাম, আজকে রাতে? শিউলি তখন বলল, হ্যাঁ আজকে রাতেই, এবং আজকে আমি তোমাকে নিয়ে যাবো এই ঘোড়াতে করে ঘুরতে। আমার ওখানে থাকাকালীন সময় আস্তাবল থেকে তো ঘোড়াটা আমি বের করিনি, তবে তোমাদের এই সম্পূর্ণ গ্রামটা আমি ঘুরে দেখবো, আশপাশটা ঘুরে দেখবো। আমি বললাম, এই ঘোড়াতে করে যদি উড়ে উড়ে দেখো তাহলে অনেক সময় লাগবে না, মাত্র 5 মিনিটের ভিতরে গ্রাম ঘুরে দেখা হবে। ও তখন বললো, তাহলে পুরো জেলায় ঘুরে দেখবো, ঠিক আছে? আমি বললাম, মজা হবে, ঠিক আছে, রাত্রেবেলা আমি তোমার জন্য অপেক্ষা করবো। শিউলি তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। শিউলি ওইখানে গিয়ে ওই বড় ঘোড়ার উপরে উঠলো, উঠে আমার সামনেই ও উড়ে হঠাৎ করে একটা টুক করে আলোর মতো হয়ে অদৃশ্য হয়ে গেল। আমার সমস্ত কিছু যেন স্বপ্নের মতো লাগছিল, আর এই সমস্ত কিছু ঘটছিল একটা ঘোরের মধ্যে, একটা অন্যরকম ভালো সময়ের মধ্যে। তারপর আমি বাড়িতে আসলাম। আমার আব্বা বলল, কিরে এত তাড়াতাড়ি চলে আসলি? পুরো 72 শতক জমিন নিরাতে এত কম টাইম লাগে, ফাঁকি দিচ্ছিস কিসের জন্য? আমি বললাম, না আব্বা, করছি। আব্বা বললো, ফাঁকিবাজি কাজ, তাই না? আমি কি উপরে গিয়ে দেখবো, যদি যদি না থাকে, যদি থাকে একটা কুটাও, তাহলে তোর খবর আছে। আমার আব্বা বিকেলবেলা বাড়িতে ফিরে সত্যি সত্যি দেখে একটা কুটাও সেখানে নেই, আর আমি দুপুরবেলা এসে খেয়ে দিয়ে ঘুম দিছি, কারণ জানি যে রাত্রেবেলা ঘুরতে যেতে হবে। আব্বা বললো, এত তাড়াতাড়ি কিভাবে করলি? আমি বললাম, বন্ধু বান্ধব নিয়ে করছিলাম, ওদেরকে কিছু খাওয়ার জন্য টাকা দিও। আব্বা বলল, বন্ধু বান্ধব নিয়ে করছিস কিসের জন্য, তোকে করতে বলছি। যাক, আব্বাকে অনেক বলে কয়ে 100 টাকা নিয়েছিলাম তখন, আর ওই সময়ের বাজার দরে 100 টাকা মানে অনেক টাকা। আমি বললাম, আব্বা দাও, আমার ভার্সিটির খরচ লাগবে, তাছাড়া বন্ধু বান্ধব নিয়ে করছি, ইয়ে লাগবে না। তো এই কথা আমি গিয়ে মনে মনে রেখেছি আমি শিউলিকে বলবো বলে। তো রাত তখন বেশ গভীর, 12টা বেজে গিয়েছে, আমি শিউলির জন্য বসে আছি, এক প্রকার ঘুমাই গেছি বলতে গেলে। তো টেবিলের উপর শুয়ে পড়ছি, আমি একটা ভালো পাঞ্জাবি পরেছি, আর ওই সময়টাতে বেগি প্যান্টগুলো খুব সুন্দর চলতো আর কি, এক প্রকার এখনকার ছেলেপেলে তো এগুলো পরে না, তো ওই সময় খুব ভালো চলতো। আমি তখন ওটাতে ওই ইসের জন্য ওইখানে সমস্ত কিছু পরে টেবিলের উপর বসে আছি। তো আচমকা আমার পেছনে একটা তীব্র আলো জ্বলে উঠলো এবং আমার কাঁধে হাত পড়লো। হাত পড়া মাত্র আমি ভূত দেখার মতো চমকে গিয়ে বুকে থুতু নিলাম। ও তখন বললো, কি ভয় পেয়েছো? আমি বললাম যে, এরকম ভাবে বললে তো ভয় পাওয়ার কথা, তবে তুমি বুঝতে পেরেছো আমি এসেছি। আমি বললাম যে, হ্যাঁ। তারপর ও তখন বললো, আচ্ছা চলো, তাই বলে আমার হাত ধরে টান দিল। আমি শূন্যে ভেসে উঠলাম এবং আমাদের ঘরে যে টিনের চালা আছে, টিনের চালার উপর দিয়ে আমি ভেদ করে বাইরে বের হয়ে গেলাম। আমি এরকমটা হবে কখনো ভাবতেই পারিনি। ও তখন আমাকে নিয়ে বাহিরে চলে আসলো এবং সে পঙ্কিরাজ ঘোড়ার উপর আমাকে চড়ালো। চড়ানোর পর সেই ঘোড়াটা আস্তে আস্তে করে খুব দ্রুত গতিতে যেতে লাগলো এবং এত দ্রুত গতিতে দিগন্ত পার হচ্ছিল। আমি তখন ভয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওর কোমরটা এত নরম, আমি ধরি সম্পূর্ণরূপে লজ্জা পেয়ে গেলাম এবং সত্যি কথা, এরকম লজ্জার আগে আমি কখনো পাইনি। ওর শরীরের ঘ্রাণ, এরকম সুন্দর পরিবেশ, আর ওর কোমরের সেই স্পর্শ আমাকে যেন একদম কাতর করে দিচ্ছিল। প্রিয় দর্শক, এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্বে কি হবে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। সাদ্দামের সঙ্গে সেই মেয়েটির পরবর্তীতে কি হয়েছিল এবং পরবর্তীতে কি হবে
সেটা জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই এই ঘটনাটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।